হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে ম্যাথ প্র্যাকটিস সেট 4 করাবো। এর আগে 3টে করিয়ে দিয়েছি, সেগুলো অবশ্যই দেখে নিও। তো চলো আমরা স্টার্ট করি। এখন কিন্তু সিটেটের ফর্ম ফিল আপ চলছে, তো তোমরা যারা এখনো করোনি সিটেটের ফর্মটা অবশ্যই ফিল আপ করে দিও। ওকে, চলো। তো আমরা ফার্স্ট প্রবলেম যেটা করব, এটা দেখো, এটা পড়ছে রিমাইন্ডার থিওরিমের ওপর। রিমাইন্ডার থিওরি, ওকে। তো এটা আমি করে দিচ্ছি আজ আপাতত। কেউ যদি না বুঝতে পারো অবশ্যই জানিও, তাহলে আমি শুধুমাত্র রিমাইন্ডার থিওরিমের আলাদা একটা থিওরি ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে? তো দেখো, এখানে যেটা দেওয়া আছে, ভাগশেষ নির্ণয় করতে হবে 4 টু দি পাওয়ার 48/33। মানে এই যে রাশিটাকে 33 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ থাকবে সেটাই আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাই তো? তাহলে দেখো, এইরকম রিমাইন্ডার থিওরিমের প্রবলেমগুলোতে আবার নেগেটিভ রিমাইন্ডার, পজিটিভ রিমাইন্ডার, এরকম টাইপের কিছু কনসেপ্ট আছে। তো আমি অত ডিটেলসে জানি, আমি শুধুমাত্র এইটাই সলভ করে দিচ্ছি। ঠিক আছে? কারোর যদি মনে হয় যে তোমরা রিমাইন্ডার থিওরিম আরো ডিটেলসে করতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো দেখো, আমাদের এই টাইপের প্রবলেমগুলো যখন করতে হবে, যেটা ভাজক, এখানে কোনটা ভাজক? 33 এখানে ভাজক। তো এটা দিয়ে আমি যে ভাগ করব, তো তাতে যে ভাগশেষটা আমি পাবো সেটাই এখানের অ্যান্সার। এবার এটার নিয়ম আছে কিছু, দেখো। তো এখানে ওপরে যে রাশিটা দেওয়া আছে, এটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি? আমরা এমন ভাবে ওপরে যে টার্মটা, যেটাকে আমরা ভাগ করছি, ভাজ্যটাকে এমন ভাবে আনবো যাতে সেইটা 33-র কাছাকাছি কোনো সংখ্যা হয়। এরকম কোনো সংখ্যার পাওয়ারে আনতে হবে টার্মটাকে। তো এখানে দেখো 48 পাওয়ার আছে, মানে পাওয়ারটা তো আমরা ওঠাতে পারবো না, পাওয়ারেই রাখবো। বাট আমাদের যেটা করতে হবে, 33-র কাছাকাছি কোনো সংখ্যা আনতে হবে। তো সেটা কিভাবে? দেখো, 4 টু দি পাওয়ার 48। তো এইখানে আমরা যদি এটাকে করি, আমরা এটাকে 2 করে 2 স্কোয়ার তার 48 পাওয়ার বাই 33। এখান থেকে এটা আরো অনেকভাবেই তোমরা করতে পারো, আমি একটা নিয়মে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই দেখো, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 48, 2 টু দি পাওয়ার 96 হলো। ঠিক আছে? কেন? কারণ এটা হয়, এটা সূচকের নিয়ম। 2 টু দি পাওয়ার m হোল n যদি হয়, তাহলে 2mn, 2 টু দি পাওয়ার mn, এটা হয়। ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম সূচকের। তো এবার দেখো, এই যে 2 দিয়ে আমরা কত সংখ্যা আনতে পারি যেটা 33-এর কাছে? দেখো, একটা হয় 2 টু দি পাওয়ার 5, মানে 32। তো এই 32টা আমরা যদি আনি, তাহলে 2 টু দি পাওয়ার 5 করলে এখান থেকে 2 টু দি পাওয়ার 5 আমরা যদি নিই, তাহলে কতগুলো পাওয়ার এক্সট্রা থেকে যাবে সেটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে? দেখো, তাহলে এখানে আমরা 2 টু দি পাওয়ার 5 তার হোল যদি আমরা 19 করি, তাহলে কত আসছে? তার হোল যদি 19 নিই, তাহলে কত আসছে? দেখো, 95। 2 টু দি পাওয়ার 95 আসছে। তাহলে এক্সট্রা আর একটা 2 থেকে যাচ্ছে, যেটাকে আমরা ইনটু 2 করে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে? দেখো, তাহলে এখানে কি বললাম আমি? 2 টু দি পাওয়ার 5 নেব, সেটার হোল 90 ইনটু 2। দেখো, তাহলে 2 টু দি পাওয়ার 96 হচ্ছে, তাই না? এবার 2 টু দি পাওয়ার 5 মানে 32 এর হোল 90 ইনটু 2 বাই 33। দেখো, এবার আমরা 32কে যদি 33 দিয়ে ভাগ করি, কি করবো? নেগেটিভ ভাগশেষ বেরোবে। কেন? তার কারণ দেখো, 33 দিয়ে আমি 32কে ভাগ করছি। তাহলে এখানে কত হয়ে যাবে? 33 মাইনাস, তাহলে ভাগশেষ কত থাকছে? নেগেটিভ, -1। ঠিক আছে? এবার দেখো, তাহলে এখানে ভাগশেষটা কত বেরোলো? -1 তাহলে হোল 19 ইনটু 2। এবার এই যে 19, এটা কি? এটা অযুগ্ম সংখ্যা, তাই তো? তাহলে -1 এর পাওয়ার যদি অযুগ্ম সংখ্যা হয়, তাহলে এটার কত বেরোবে? -1 এর হোল 19 মানে -1 ইনটু 2 বাই 33। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? -2 আমরা পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি আমরা রিমাইন্ডারটা পাবো কত? -2। যখন নেগেটিভ আসবে, তখন আমরা নেগেটিভ তো নিতে পারবো না, তখন কি করে দিতে হবে? ভাজক থেকে, এখানে ভাজক কোনটা? 33, সেখান থেকে -2 করব, তাহলে অ্যান্সার পাবো 31। তাহলে ভাগশেষ যেটা থাকবে সেটা হয়ে যাচ্ছে এইটার ক্ষেত্রে 31। ঠিক আছে? আমি পরের প্র্যাকটিস সেটগুলোতেও রিমাইন্ডার থিওরেমের কিছু কিছু প্রবলেম করাবো, তাতে আশা করি তোমাদের কিছুটা ক্লিয়ার হবে। চলো
দেখো খুব ভালো একটা কোয়েশ্চেন। কি বলছে, পরপর 7টি বিজোড় সংখ্যার গড় 11 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কি? দেখো বিজোড় সংখ্যা বলেছে পরপর 7টা, মানে কি হবে, ডিফারেন্স কত এখানে, +2 করে আমরা পরপর সংখ্যাগুলো নেব। এবারে দেখো কটা সংখ্যা বলেছে, 7টি বলেছে। 7টি বলেছে মানে দেখো 7টা সংখ্যা যদি হয় তার মধ্যে অ্যাভারেজ বলে দিয়েছে, অ্যাভারেজ বলে দিয়েছে 11। আচ্ছা একটা কথা বলো তো আমাকে, ধরো আমি যদি পরপর 7টা সংখ্যা নিই, সেটা যে কোনো সংখ্যা, ধরো 1 2 3 4 5 6 7, আমি 7টা সংখ্যা নিলাম, ঠিক আছে, আমি 7টা সংখ্যা নিলাম, তাহলে এর যে মিডিলে আছে দেখো এটাকে কি বলবো, মধ্যপদ। কেন? তার কারণ দেখো এই দিকেও আছে তোমার 3টে সংখ্যা, এই দিকেও আছে 3টে সংখ্যা, তাই না? এদিকেও 3 নাম্বার আছে, এইদিকেও 3 নাম্বার আছে, মানে 3টে সংখ্যা আছে দুদিকে, ঠিক আছে, 3টে করে সংখ্যা আছে। ওকে, বোঝা গেল? এবার দেখো তাহলে আমাদেরকে দিয়েছে 7টা বিজোড় সংখ্যা, 7টা বিজোড় সংখ্যার গড় বলছে 11। গড় 11 মানে দেখো 7টা বিজোড় সংখ্যার গড় যদি 11 হয় তাহলে সেটা কি হয়ে যাবে, এই যে তোমার অ্যাভারেজ যেটা, এটা কি হয়ে যাবে, মধ্যপদ হয়ে যাবে, এটা মধ্যপদ হবে। তার মানে 11 যদি মধ্যপদ হয় তাহলে এর পরের সংখ্যাটা হবে কি, +2 মানে 13, এর পরের সংখ্যাটা হবে আবার +2 মানে 15, তার পরেরটা হবে +2 মানে 70। তাহলে বৃহত্তম সংখ্যা হবে কিন্তু 70, তাহলে এটাই অ্যান্সার হবে। ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে ক্যালকুলেশন করব, -2, দেখো 9 -2 মানে তোমার 7, তারপরে -2 মানে এগেন 5, তাহলে যেটা অ্যাভারেজ দেওয়া থাকবে সেটাই অ্যাকচুয়ালি আমাদের মধ্যপদ, ঠিক আছে, সেটাই আমাদের মধ্যপদ, ঠিক আছে, যেটা মধ্যপদ হবে সেটাই আমাদের অ্যাভারেজ, ঠিক আছে। তার কারণ যোগ করে দেখো প্রত্যেকটা সংখ্যা 5 আর 17 যোগ করে দেখো 22, তাহলে এদের অ্যাভারেজ কত হবে, 11। 7 15 22, অ্যাভারেজ কত হবে, 11। 9 13 22, অ্যাভারেজ কত হবে, 22 করে যদি আমরা তোমার এখানে কটা পেলাম, 6টা, তাহলে 6টা 22 পেলাম, ঠিক আছে। তাকে তাহলে আমরা যদি আবার ভাগ করে দিই 6 দিয়ে, দেখো তাহলে কত পাবো আমরা, 11 পাচ্ছি অ্যাভারেজ। এটা যদি ওর সাথে যোগ করি আবার অ্যাভারেজ 11 পাবো, তার মানে মধ্যপদ যেটা পাবো সেটা কি হবে, সেটা অ্যাভারেজ হবে, ঠিক আছে, মধ্যপদ হবে। যে অ্যাভারেজটা আমরা পাচ্ছি সেটা সবসময় মধ্যপদ হবে। কিন্তু যদি এখানে 7টা না দিয়ে 6টা থাকতো, 6টি থাকতো, সেক্ষেত্রে অন্য নিয়ম হতো, সেরকম প্রবলেমও আমি করাবো, সেক্ষেত্রে অন্য নিয়ম হতো, সেক্ষেত্রে মধ্যপদ হতো না, ঠিক আছে। 6টা সংখ্যার মধ্যপদ দুটো হয়, 6টা থাকলে নিয়মটা ডিফারেন্ট হতো, ঠিক আছে। নেক্সট দেখো, মা ও মেয়ের বয়সের অনুপাত দিয়েছে 9:2। দেখো অঙ্কগুলো তো তোমরা সবাই করতে পারবে, কিন্তু আমাদের যেটা টার্গেট রাখতে হবে, কম সময়ের মধ্যে আমরা কত তাড়াতাড়ি অঙ্কটা শেষ করে ফেলবো, তাই তো, সেটাই আমাদের কিন্তু টার্গেট হওয়া উচিত। তো চলো তাহলে এটা কিভাবে করবে আমি বলে দিই। দেখো মা আর মেয়ের বয়সের অনুপাত কত বলছে, 9:2। মা আর মেয়ের বয়সের অনুপাত বলছে 9:2, ঠিক আছে। তাহলে মাদার অ্যান্ড ডটার 9:2, তাহলে কত, 9 ইউনিট, 2 ইউনিট আমরা ধরতে পারি। এবার বলছে মেয়ের জন্মের সময় মায়ের বয়স ছিল 28 ইয়ার্স, তাহলে দেখো মেয়ের বয়স তখন 0 ধরতে হবে। মাদারের বয়স যখন 28 ইয়ার্স ছিল তখন ডটারের বয়স কত ছিল, 0, মানে সদ্য জন্মানো বাচ্চা। ওই একটা দিন আমরা ওরকম ভাবে সময় বা দিন হিসেব করব না। তাহলে এখানের মধ্যে গ্যাপটা কত হলো, 28 ইয়ার্স গ্যাপ, দুজনের মধ্যে এজ ডিফারেন্সটা হচ্ছে 28 ইয়ার্স। এবার দেখো বলছে মেয়ের বয়স কত, তাহলে আমাদের এই দুটো ডেটা প্রোভাইড করা আছে। এদের মধ্যে গ্যাপ কত, দেখো 7 ইউনিট, এদের মধ্যে গ্যাপ 7 ইউনিট, তাই তো। যখন আমরা বয়সের অনুপাত নিচ্ছি তখন আমরা 7 ইউনিট পাচ্ছি দুজনের মধ্যে গ্যাপ। তাহলে এই 7 ইউনিটটা কি হবে, 7 ইউনিট ইকুইভ্যালেন্ট টু কি হবে, 28 ইয়ার্স, তাই না, কারণ এটাই তো বয়সের অ্যাকচুয়াল গ্যাপ। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হবে, 4 ইয়ার, ঠিক আছে। 1 ইউনিট ইকুয়াল টু হয়ে যাবে 4 ইয়ার। এবার দেখো ডটারের বয়স কত, 2 ইউনিট,
তাহলে 2 ইউনিট কত হবে? 2 ইউনিট হয়ে যাচ্ছে 4 × 2 মানে 8 ইয়ার। দেখো তার মানে মেয়ের বয়স কত? 8 বছর। ওকে, এগুলো হচ্ছে স্মার্ট ট্রিক্স। বোঝা না গেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। কয়েকটা দেখো সংখ্যা দেওয়া আছে পয়েন্টে, তো গসাগু ও লসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা কিভাবে করব? দেখো 4/100, ঠিক আছে, এটা কত? 8/10, এটা কত আছে? 16/1000। ঠিক আছে, এই আমাদের সংখ্যাগুলো। এবারে এগুলোকে আমরা সিম্পলিফাই করে নেব। 1/25, এটা কি হবে? 4/5, এটা হয়ে যাবে 8 দিয়ে ভাগ গেলে 8 দুগুণে 16, 125। ঠিক আছে, এবার দেখো যখন আমরা কোনো ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করব, আমাদের কি করতে হবে? গসাগুর একটা সূত্র আছে। গসাগুর সূত্রটা কি? লবগুলির গসাগু ডিভাইড বাই হরগুলির লসাগু। ঠিক আছে, আর লসাগুর সূত্র হচ্ছে লবগুলির লসাগু ডিভাইড বাই হরগুলির গসাগু। ঠিক আছে, তার মানে দেখো আমাদের কি করতে হলো, যে গসাগু মানে আমাদের লবের গসাগু নিতে হবে, আর লসাগু মানে কি করতে হবে? লবের লসাগু নিতে হবে। ঠিক আছে, এইভাবে করতে হবে। তাহলে দেখো এখানে লব কি আছে? 1 4 2, তাহলে 1 4 2, এদের গসাগু কত হবে? দেখো তাহলে গসাগুটা ক্যালকুলেশন করব, লবগুলোর গসাগু। তাহলে 1 4 2, এদের গসাগু কত হবে? 1 হবে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি হবে? 1ই হবে এখানে। ঠিক আছে, তাহলে 1 হলো। এবার 25 5 125, এদের গসাগু কত? এদের লসাগু কত? লসাগু কত হবে? 125। দেখো 5 25 দুটো দিয়েই বিভাজ্য যাচ্ছে, তাহলে এটা কি হবে? এটা হবে লসাগু। ঠিক আছে, তাহলে 125 বসলো। এবার এইটাকে আমরা যদি পয়েন্টে আনি, ভাগ করলে কততে আসবে? পয়েন্ট দিয়ে আমাদের 0 বসিয়ে যেতে হবে। 0 0, পয়েন্ট দিয়ে 0, 0 দিয়ে 0, 0 দিয়ে 0, তিনটে 0 বসে যাবে, তারপর 8 দিয়ে কাটাকাটি যাবে। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়। এরপরে লসাগু ক্যালকুলেশন করব। লসাগুটা কি করে করব? লবগুলির লসাগু। দেখো লসাগু কি হবে? 4 হবে। ঠিক আছে, 4 হবে, তাহলে 4 বসলো। আর 25 5 125 এর গসাগু কত হবে? 5 হবে। তাহলে ভাগ করলে হয়ে যাচ্ছে 0.8। ঠিক আছে, তাহলে দেখো কত অ্যান্সার হলো? অপশন সি হয়ে যাচ্ছে অ্যান্সার, তাই তো? আচ্ছা 1 4 2, এটার আমি করে দেখাচ্ছি। দেখো তাহলে লসাগু যখন হবে, লসাগু তাহলে কত হচ্ছে? 2 × 2 4 হচ্ছে। ঠিক আছে, 2 × 2 এখানে কি হয়ে যাচ্ছে? 4 হচ্ছে। ওকে, আর 25 5 125, দেখো এখানে লসাগু কত হচ্ছে? 5 × 5 × 5 125। ঠিক আছে, এইভাবে আমরা লসাগুগুলো করছি, তাই তো? এইভাবে কিন্তু আমরা লসাগুগুলো নির্ণয় করছি। ঠিক আছে, কোনো কনফিউশনের এখানে ব্যাপার যাতে না থাকে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এরপরে দেখো লাভ ক্ষতির অঙ্ক। ঠিক আছে, কি বলছে? একজন ব্যক্তি টাকায় 10টি করে 100টি ট্রফি এবং টাকায় 5টি করে 200টি ট্রফি কেনে, এবং তারপর কি করেছে? সব মিশিয়ে দিয়েছে। মিশিয়ে টাকায় 4টি করে বিক্রি করছে। তাহলে শতকরা লাভ কত হবে? দেখো তাহলে আমাদের টোটাল এখানে ক্রয় মূল্যটা হিসেব করতে হবে প্রথমে। ঠিক আছে, আমরা যেটা করব, ক্রয় মূল্যটা প্রথমে হিসেব করব। কি কি দিয়েছে? 10টা করে
1 টাকায় 10টি করে 100টা ট্রফি, 1 টাকায় 10টি করে 100টা ট্রফি, তাই তো? তাহলে দেখো কি হচ্ছে, তাহলে 100 টাকায় কটা ট্রফি কিনছে? 100 টাকায় তাহলে কটা ট্রফি কিনবে? কত দাম হচ্ছে? 1 টাকায় 10টার দাম 1 টাকা, তাহলে 100টার দাম কত হবে? 100টার দাম কত হবে? 10 টাকা, তাহলে 10 টাকা একটা পেলাম। আর একটাতে কি করছে? 200টা ট্রফি কিনছে, টাকায় 5টি করে, তাহলে 5টার দাম 1 টাকা, 200র দাম কত হবে? 200/5 মানে 40 টাকা। তাহলে টোটাল ক্রয় মূল্য কত হচ্ছে? 10 + 40 মানে 50 রুপিস, 50 রুপিস হচ্ছে, ঠিক আছে? দেখো এবার কি বলছে, মিশিয়ে দিল, পুরো মিশিয়ে দিয়েছে। তাহলে আমি এখানে লিখছি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, ঠিক আছে? সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। তাহলে দেখো ক্রয় মূল্য আমার টোটাল 50 টাকা, আর টোটাল লেবুর সংখ্যা, লেবু না ট্রফি, ট্রফির টোটাল সংখ্যা কত? ট্রফির সংখ্যা 100 + 200 মানে 300, 100 + 200 মানে 300 টোটাল, ঠিক আছে? এবার দেখো বলছে সব লেবু মিশিয়ে কি করছে? 4টা বিক্রি করছে, টাকায় 4টে, তার মানে 4টের দাম বলছে 1 টাকা। তাহলে 300টার দাম কত হবে? ডেফিনেটলি 300/4 মানে 75 রুপিস হয়ে যাবে। দেখো তার মানে 50 টাকা হচ্ছে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, সেলিং প্রাইস হচ্ছে কত? 75 টাকা। ওকে, তার মানে কি হলো? এখানে প্রফিট হচ্ছে, তাই না? প্রফিট হচ্ছে। প্রফিট কার কত হচ্ছে? 75 - 50 মানে 25। এবারে দেখো তাহলে প্রফিট কত হচ্ছে সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? সেটা ক্যালকুলেশন করব ক্রয় মূল্যের ওপর, ঠিক আছে? মানে কিরকম ব্যাপারটা? সিম্পল। দেখো অনেকেই আছো যারা অনেকদিন পরে ম্যাথ করছো, ওই জন্য আমি খুব ভেঙে ভেঙে বলছি, ঐকিক নিয়ম করে দেখাচ্ছি। কি যে 50 টাকায় লাভ হচ্ছে 25 টাকা, তাহলে 100 টাকায় কত লাভ হবে? ঠিক আছে, তাহলে 25/100 ইন্টু 25/50 ইন্টু 100। দেখো তাহলে 25 2 50 50, তাহলে এটা হয়ে যাবে 50%। তাহলে কত লাভ হলো? অপশান ডি 50% লাভ হলো, ঠিক আছে? আশা করি বোঝা গেছে, না বুঝতে পারলে কিন্তু জানি। নেক্সট দেখো এটাও একটা লাভ ক্ষতির অঙ্ক। কি বলছে? দীপক কিছু লেবু কিনেছে, ওকে, এবং কি হয়েছে? 7 টাকায় 5টি লেবু কিনেছিল, 7 টাকায় 5টি লেবু কিনেছিল এবং 3 টাকায় 2টি লেবু বিক্রি করেছে। পুরো লেনদেনের শতাংশ লাভ কত? ঠিক আছে, অঙ্কটা আগে ভালো করে পড়ে নাও। তাহলে আমি দেখো লিখছি এখানে কোয়ান্টিটি, পরিমাণ, আর লিখছি প্রাইস, ঠিক আছে? এবার একটা আমরা লিখবো কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, আর একটা সেলিং প্রাইস, ঠিক আছে? এবার এই ছকটা রেডি করলেই আমাদের অঙ্ক কিন্তু শেষ। দেখো 7 টাকায় 5টা লেবু কিনেছিল, তাহলে 7 টাকায় 5টা লেবু, তাহলে 5টি লেবু কিনেছে 7 টাকায়, ওকে। এবার তারপর তিনি সব লেবু বিক্রি করেছিলেন, যদিও তিনি কি করেছেন? 3 টাকায় 2টি লেবু, তাহলে 3 টাকায় 2টি লেবু। দেখো এবার এটাকে কম্পেয়ার করার জন্য আমরা কোয়ান্টিটি যেটা পরিমাণটাকে সেম করব। তা কিভাবে করব? দেখো এখানে ইনটু 2 করব। পরিমাণটাকে সেম করার জন্য এখানে মাল্টিপ্লাই করব ইনটু 2, আবার এখানে মাল্টিপ্লাই করব ইনটু 5। তাহলে এখানেও মাল্টিপ্লাই করতে হবে ইনটু 2 ইনটু 5। যখন মাল্টিপ্লাই করব বোথ সাইডেই মাল্টিপ্লাইটা করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো নতুন কস্ট প্রাইস আর সেলিং প্রাইস কত এলো? এখানে 10, এখানে 14, এখানে 10, এখানে 15, এখানে 15, ঠিক আছে? দেখো তাহলে কস্ট প্রাইস আমার যেটা পড়ছে 10টার জন্য 14 টাকা, সেলিং প্রাইস 10টার জন্য পড়ছে 15 টাকা। তাহলে লাভ কত হলো? লাভ তো খুব বেশি করেনি, কত করেছে? মাত্র 1 ইউনিট লাভ করেছে। দেখো ডিফারেন্সটা মাত্র 15 - 14 মানে 1 ইউনিট, মাত্র 1 ইউনিট লাভ তোমার
লাভ হয়েছে কার উপরে, তাও আবার কস্ট প্রাইসের উপর ক্যালকুলেশন করতে হবে। মানে 14 ইউনিটে লাভ হয়েছে 1 ইউনিট, 14 ইউনিটে লাভ হয়েছে কত, 1 ইউনিট। তাহলে 100 ইউনিটে কত লাভ হবে, 100/14, এটাকে ভাগ করলে আমরা কত পাবো, 7 হোল 1/7%। ঠিক আছে, দেখো অঙ্কটা কিন্তু খুবই সোজা, অন্য কোনো প্রসেসে করতে গেলেই দেরি হবে। তো কি করলাম এখানে, আমি কস্ট প্রাইস, সে লেবুটা প্রথমে কিনেছে তারপর বিক্রি করেছে। তো প্রথমে আমার বলা আছে 7 টাকায় 5টি লেবু কিনেছিল, তো আমি সেরকমই ছকে লিখেছি 7 টাকা প্রাইস টোটাল আর 5 হচ্ছে কোয়ান্টিটি। তারপর বলছে 3 টাকায় 2টি লেবু বিক্রি করেছিল, তাহলে প্রাইস হচ্ছে 3 আর কোয়ান্টিটি হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এবার কি করলাম, কম্পেয়ার করার জন্য প্রাইসটাকে কোয়ান্টিটিটাকে সেম করেছি, কোয়ান্টিটির পরিমাণটা সেম করেছি। তার জন্য কি করেছি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে বোথ সাইডে করতে হবে, প্রাইসকেও করতে হবে, কোয়ান্টিটিটাকেও মাল্টিপ্লাই করতে হবে। সেলিং প্রাইসের ক্ষেত্রেও কোয়ান্টিটিটা সেম আনার জন্য কি করেছি, 5 দিয়ে গুণ করেছি, কোয়ান্টিটিকেও করেছি, প্রাইসটাকেও করেছি, তাহলে ইকুইভ্যালেন্ট হয়ে গেল। তাহলে দুটোর ক্ষেত্রেই কোয়ান্টিটি আমার 10 হয়ে গেল। এবার কম্পেয়ার করতে আমার সোজা হবে। তাহলে কিনেছিল 10টা 14 টাকায় আর সেল করেছে 10টা 15 টাকায়, তাহলে ওভারঅল তার লাভ কত হয়েছে, 1 টাকা মাত্র। সেটাই এখানে লিখেছি যে 14 ইউনিটে 14 টাকায় লাভ হলো 1 ইউনিট, 100 টাকায় লাভ হলো কত, 7 হোল 1/7%। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখো, এর পরেরটা দেখো, এটাও আমি স্মার্ট ট্রিক্সে করাবো। কিরকম, 5 বছরের সরল সুদে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হয়েছে, মানে যেটা আসল টাকা সেটাই সুদ হয়ে গেছে 5 বছরে। ঠিক আছে, এবার বলছে কত বছরে তা 8 গুণ হবে, কত বছরে তা 8 গুণ হবে। দেখো কিভাবে করব, চল তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি মূলধন আমার কত, 1 গুণ। এবার আফটার 5 ইয়ার্স প্লাস 5 ইয়ার লিখছি, কত হচ্ছে সেটা দ্বিগুণ হয়েছে, কোশ্চেনে বলা আছে, তাহলে এটা হয়ে যাবে 2 ইউনিট। ঠিক আছে, তাহলে সুদ কত পেয়েছি, তাহলে 2 - 1 মানে 1 ইউনিট। ওকে, 1 ইউনিট সুদ পেয়েছি, তাই না? এবার দেখো বলছে কত বছরে তা 8 গুণ হবে, তাহলে 1 ইউনিট মূলধন কত বছরে 8 গুণ হবে, মানে 8 ইউনিট হবে, সেটাই আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তার মানে এখানে সুদ কত, সুদে আসলে যদি 8 ইউনিট হয় তাহলে সুদ কত হতে হবে, 8 - 1 মানে ইন্টারেস্টটা হয়ে যাবে 7 ইউনিট। তাহলে কত বছরে হবে, কিভাবে ক্যালকুলেশন করব, দেখো ভীষণ শর্ট প্রসেসে এটা করা হলো। কিরম ভাবে করতে হবে, 1 ইউনিট সুদ হচ্ছে কত বছরে, 5 বছরে, 1 ইউনিট সুদ হচ্ছে কততে, 5 ইয়ার্সে। ঠিক আছে, তাহলে 7 ইউনিট সুদ কত ইয়ার্সে হবে, 5 × 7 মানে 35 ইয়ার্স। দেখো এইটা হচ্ছে স্মার্ট ট্রিক্স। ঠিক আছে, আমি পেড ব্যাচে যখন অঙ্কগুলো করাবো তখন আমি প্রত্যেকটা ম্যাথ কিভাবে স্ট্রেট ফরওয়ার্ড প্রসেসে তোমরা করেছো, মানে অনেকদিন যারা টাচে নেই আমি তাদের কথা বলছি, যে আমরা স্কুলে যখন পড়েছি তখন যেভাবে করেছি ম্যাথগুলো, তার সাথে এখনের কি ডিফারেন্স আমি ওইভাবেই পুরো পার্থক্য বুঝিয়ে করাই। ঠিক আছে, একটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস যেভাবে আমরা করে অভ্যস্ত, মানে আগে থেকে করেছি, সেটাও আমি করে দেখাই। এগেন আমি এই যে স্মার্ট ট্রিক্স যেগুলো দেখাচ্ছি, এটা আমি লাস্টে করে দেখাই, যে আমাদের এক্সামের জন্য ফর এক্সাম এই ট্রিক্স আমাদের ফলো করে করতে হবে। তার কারণ যেই টেটি দাও, সিটের দাও, কি ডাব্লিউবি টেট দাও, কি আপার প্রাইমারি টেট, জেটের, সব ক্ষেত্রে কিন্তু তোমরা টাইম খুব কম পাবে। তো সেই টাইমের মধ্যে তোমাকে এই স্মার্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। ওকে, চলো নেক্সট প্রবলেম কি বলছে দেখো, বার্ষিক সরল সুদের হারে 4 বছরে 675 টাকা 837 টাকা হয়। আচ্ছা, তার মানে এখানে মূলধন দিয়েছে কত, দেখো মূলধন দিয়েছে আমাদের 675 টাকা। ঠিক আছে,
এবং সুদ প্লাস আসল কত দিয়েছে? 837 টাকা। এটা আমাদের দেওয়া আছে, তাও আবার কত ইয়ার্স পর? আফটার 4 ইয়ার্স, আফটার 4 ইয়ার্স। ওকে, দেখো এবার বলছে যে যদি সুদের হার 2% কমানো হয়, যদি সুদের হার 2% কমানো হয় তাহলে পরিমাণ কত কমবে? আচ্ছা, সুদের হার 2% কমানো হবে মানে 100 টাকায় 2 টাকা সুদের হার কমানো হচ্ছে। তাহলে দেখো আমাদের তো মূলধন আমরা জানি 675 টাকা, তাহলে 2% সুদের হারে সুদ কত হবে ক্যালকুলেশন করলেই ঝামেলা মিটে যাবে। 2% হারে 675 টাকার, যে এটা তো সরল সুদের অঙ্ক করছি আমরা, তাহলে 2% হারে যত সুদ হবে 675 টাকার জন্য, সেই সুদের অ্যামাউন্টটা 837 থেকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব পরিমাণটা কত হবে, তাই না? দেখো ভালো করে বুঝে দেখো। দেখো সুদের যে ব্যাপারটা আমরা জানি, ইন্টারেস্ট ইকুয়াল টু PRT বাই 100। ঠিক আছে, যেখানে P হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর হচ্ছে রেট, সুদের হার, ঠিক আছে, সুদের হার, আর টি হচ্ছে সময়। ঠিক আছে, তাহলে দেখো এই যে 2% সুদের হার কমাচ্ছে, তাহলে 2%-এর জন্য সুদ কত হবে? I ইকুয়াল টু মূলধন কত? 675, 2% হারে সুদ মানে ইন্টু 2। 4 ইয়ার্সের জন্য কত হতো 2%-এর সুদ? যদি 2% সুদ নেওয়া হতো, কমানো হতো, তাহলে সেই সুদের অ্যামাউন্টটা কত সেটা এখানে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো কত হচ্ছে 50। ঠিক আছে, এরপরে আসছি 4, 25, 7। দেখো তাহলে এখানে হয়ে যাচ্ছে 54 টাকা, 54 টাকা হয়ে যাচ্ছে। 2%-এর জন্য এটা সুদ, এই 54 টাকাটা 2% সুদের, যদি কম সুদের জন্য প্রাপ্য, তাহলে 2% সুদ কমানো মানে কি? এই 837 থেকে 54 টাকা বিয়োগ করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব 3। তাহলে এখানে 8, এখানে 7। দেখো তাহলে 783 হয়ে যাবে অ্যান্সার, 783 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, দেখো আশা করি বুঝতে পেরেছো কি করলাম। 4 বছরে 675 টাকার সুদ হয়েছে 837। এবার বলছে সুদের হার যদি 2% কমানো হতো। দেখো সুদের হার 2% যদি কমানো হতো পরিমাণ কত হবে জানতে চেয়েছে, তাহলে আমার 2%-এর জন্য কতটা সুদ হয় 675 টাকার এগেনস্টে, সেটা ক্যালকুলেশন করলেই হয়ে গেল, তাই না? এবং সেই অ্যামাউন্টটা আমি কি করে দিলাম? 837 থেকে বিয়োগ করে দিলাম। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? চল নেক্সট দেখো। দেখো পার্সেন্টেজের একটা প্রবলেম, তো খুব সুন্দর, এই প্রবলেমগুলো খুবই সুন্দর। তো এর শর্ট ট্রিক্স এটা কিভাবে করবে? দেখো 28 হোল 4/7% আছে। এই যে 28 হোল 4/7%, এগুলোকে আমরা ভাঙবো কিভাবে? 28টাকে ভাঙবো। ঠিক আছে, কিভাবে ভাঙবো? দেখো এই যে 28 হোল 4/7% বললাম, তো এটা কি হবে? এটাকে আমরা 2 ইন্টু 14 হোল 2/7% এইভাবে ভাঙতে পারবো, এইভাবে ভাঙতে পারবো। ঠিক আছে, এবার বলবে কেন এইভাবে ভাঙবো কেন? তার কারণ দেখো 14 হোল 2/7% মানে এটা হয়ে যাবে 7, ওপরে হবে 98 প্লাস 2 মানে 100 ইন্টু 100। এটাকে ভগ্নাংশে কনভার্ট করলে হয়ে যাচ্ছে 1/7। ঠিক আছে, এটা হয়ে যাবে কত? 1/7। তাহলে 2 ইন্টু, এই যে 28টাকে ভেঙেছি, যে 2 ইন্টু 14, তার মানে এই 17 আমরা এখানে কি লিখতে পারি? তাহলে এটাকে যদি এইভাবে ভাঙি, 2 ইন্টু 14 2/7% অফ 42, মানে এখানে এটা লিখতে পারি কি 2 ইন্টু 1/7 অফ 42, তাই না? সেম ভাবে দেখো 18 হোল 2/11
পার্সেন্ট, এটাকে আমরা 2 ইন্টু 9 হোল এখানে কি করব দেখো 9 হোল 1/11%, ওখানে 2 আছে তাহলে এটা 11 হবে, এখানে 4 ছিল তাই এটা 2 হয়েছে, এখানে 2 আছে মানে এটা 1 হবে। তাহলে নেক্সট এটা কি করব 9/1/11%, এটাকে কিভাবে ভাঙতে পারি ইনটু 11, ওপরে হচ্ছে 100/100, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/11 মানে 2/11, তাই না? তাহলে দেখো এখানে কত পাবো প্লাস 2/11 অফ 33, তাহলে এখানে কেটে যাচ্ছে, দেখো তাহলে এখানে হয়ে যাচ্ছে 12 + 6 মানে 18। দেখো কত সহজে হয়ে গেল প্রবলেমটা সলভ। এবার আমি বলি এর জন্য যেটা দরকার আমাদের কনভার্সনগুলো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে, ঠিক আছে? এখানে আমি লিখে দিচ্ছি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্সন বা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্সন, এগুলো শিখতে হবে, তবেই এই টাইপের প্রবলেমগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো উইদিন টাইম, ঠিক আছে? তোমরা যদি ম্যাথসগুলো শিখতে চাও তাহলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, আমাদের অলরেডি কোর্স চলছে আপার প্রাইমারি ম্যাথ, ঠিক আছে? সিটেট এই সবের জন্য ম্যাথ এবং ম্যাথ পেডাগজি তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে? এই যে কনভার্সনগুলো এগুলো আমাদের শিখতে হবে, তবেই আমরা অ্যান্সারগুলো করতে পারবো, ঠিক আছে? চলো নেক্সট দেখো কি বলছে, একটি নির্দিষ্ট সংখ্যক পুরুষ 60 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে, তবে যদি 10 জন লোক কম থাকে তবে কাজটি শেষ হতে 20 দিন বেশি সময় লাগবে। ওকে, সেখানে প্রাথমিকভাবে কতজন পুরুষ ছিল? কি বলছে, একটি নির্দিষ্ট সংখ্যক পুরুষ 60 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে, এবার বলছে যদি 10 জন লোক কম থাকে কাজটা শেষ হতে 20 দিন বেশি সময় লাগবে। খুব স্বাভাবিক, লোক কম থাকলে কাজটা করতে বেশি সময় লাগবে, কারণ ম্যান পাওয়ারের ওপর ডিপেন্ড করে কতটা তোমার তাড়াতাড়ি কাজ শেষ হবে, ঠিক আছে? ম্যান পাওয়ার যত বেশি হবে তত টাইম কম লাগবে, তাই ম্যান পাওয়ার ব্যস্তানুপাতিক, টাইমের সাথে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যত ম্যান পাওয়ার থাকবে সময় তত কম লাগবে, ম্যান পাওয়ার কম হয়ে গেলে কি হবে সময় বেশি লাগবে, সেই কারণে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? তাহলে দেখো এখানে ম্যান পাওয়ার আর ডে যখন 60 জন ছিল তখন কি করছে, যখন 60 জন ছিল তখন একটা কাজ শেষ করছে, ঠিক আছে? 60 দিনে কাজ শেষ করছে একটা নির্দিষ্ট সংখ্যক পুরুষ, এটাকে এক্স ধরে নিচ্ছে। তারপর বলছে 10 জন লোক কম, মানে x - 10 যখন হলো তখন 20 দিন বেশি সময় লাগলো, মানে কতদিন লাগলো 60 + 80 মানে 100, তোমার 60 + 20 না 20 দিন বেশি সময় লাগলো, তার মানে 60 + 20, ঠিক আছে? 60 + 20 মানে 80 দিন সময় লাগলো, ঠিক আছে? তাহলে প্রাথমিকভাবে কত পুরুষ ছিল। এবার দেখো ওয়ার্কের পরিমাণ, সেটা তো সেম, ওয়ার্কের পরিমাণ সেম, তার মানে x জন পুরুষ 60 দিনে যে কাজ করেছে মানে x × 60 ইকুয়াল টু কি হবে x - 10 জন পুরুষ 80 দিনে যা কাজ করেছে, দুই কাজের পরিমাণটা সমান, ঠিক আছে? তাহলে এখান থেকে এবার x এর ভ্যালু ক্যালকুলেশন করব, কি হবে তাহলে অর এখানে দেখো হয়ে যাবে 60x - 80x ইকুয়াল টু -800, ঠিক আছে? -800 হচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস কেটে যাবে, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 40। তাহলে কি ছিল, প্রাথমিকভাবে কতজন পুরুষ ছিল 40 জন, প্রাথমিকভাবে কতজন পুরুষ ছিল 40 জন, ঠিক আছে? আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। 10টা প্রবলেমই আমি রেখেছি, তার কারণ বড় বড় ভিডিও করলে দেখে না কেউ, এনার্জি পায় না, তো আমি ছোট ছোট এরকম শর্ট ভিডিও দেবো 10টা 9টা করে, যখন দেব যাদের লাগবে তারা একটুখানি অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে। আর যারা চাইছো যে
মানে যারা চাইছো কোনো পার্টিকুলার টপিক বুঝতে বা পার্টিকুলার কোনো টপিকের ওপর ম্যাথ, সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাও, ঠিক আছে? আমরা চেক করে নেব কমেন্ট সেকশন দিয়ে, সেই মতো করাবো তাহলে, ঠিক আছে? এবার দেখো আমরা বলে দিই যে আমাদের কেমোস্ফিয়ার অ্যাপে কোর্স চলছে, ঠিক আছে? ম্যাথমেটিক্স অ্যান্ড পেডাগজি, ওকে, জেনারেল সায়েন্সের এবং তার সাথে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তো এই তিনটে কোর্স চলছে, একদম প্রত্যেকটা ক্ষেত্রে লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস। প্রত্যেকটা থিওরি পিডিএফ এর তোমরা বাইল্যাঙ্গুয়াল তোমার পিডিএফ নোটস পাবে, বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, ওকে? বাইলিঙ্গুয়াল নোটস তোমরা পাবে, এটা আমি পুরো ক্লিয়ার করছি, অনেকের এটা নিয়ে কোয়ারি আছে। এবং শুধুমাত্র তোমরা প্রত্যেকটা কোর্সের জন্য দেখো ওয়ান টাইম পেমেন্ট করবে, ওয়ান টাইম পেমেন্ট অনলি, প্রত্যেক মাসে কিন্তু নয়, ওয়ান টাইম পেমেন্ট। ওই 600-500 মতো এরকম করে দেওয়া আছে কোর্স ফিসগুলো, তো মাত্র ওয়ান টাইম পেমেন্ট তোমাদের করতে হবে। এবং তার সাথে আমি বলে রাখি, তিনটে কোর্সই যারা পারচেস করবে তাদের জন্য থাকবে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের যেই পেপারগুলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 মার্কস যেখানে আসে, টোটাল 60 নাম্বার, বাংলার ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেই নোটস তোমাদেরকে পুরো ফ্রিতে দেওয়া হবে, খুব ভালো কোয়ালিটির নোটস। এবং তার সাথে দেওয়া হবে তোমাদের ফ্রি ক্লাস কিছু, ফ্রি ক্লাস কিছু মানে যারা জয়েন করে আছো তারা জানো কত ক্লাস দেওয়া হয়, আর যারা জানো না তাদের জন্য বলে দিই, তোমাদের মোটামুটি নোটসগুলো প্রোভাইড করা হবে প্রথমে, তারপর পড়া হয়ে গেলে এই তোমার নোটসের বেসিসেই তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে? যেই এমসিকিউগুলো প্র্যাকটিস করানো হবে সেইগুলো তোমাদের লাইভ ক্লাসে করানো হবে, ঠিক আছে? লাইভ ক্লাসে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। এবং ইংলিশ বেঙ্গলি পুরো যেভাবে কোয়েশ্চেন আসে প্যারাগ্রাফ বা পদ্য থেকে, সেখান থেকে কম্প্রিহেন্সিভ কোয়েশ্চেন, পেডাগজির কোয়েশ্চেন, সেই মতো তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। এটা পুরোপুরি ফ্রিতে, যারা এই তিনটে কোর্সই পারচেস করবে তাদের জন্য এই ফেসিলিটিটা থাকছে, ঠিক আছে? তো চলো এখানেই আজকে আমি শেষ করছি, আবার নেক্সট প্র্যাকটিসে টানবো।